আজ আপনাদের নিয়ে যাব পাকিস্তানের এমন এক গ্রামে, যেখানে মানুষের প্রধান কাজই হলো মাটি দিয়ে নিজেদের হাতে টয়লেট কিংবা কমোড বানানো। তাদের কমোড বানানোর এমন অদ্ভুত প্রসেস দেখে যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। চলুন তাহলে টেক ইনসাইডের আজকের পর্বে টয়লেট বানানোর এক অদ্ভুত গল্প দেখে নেওয়া যাক। কমোড বানাতে একদম শুরুতেই দরকার বিশাল মাটির স্তূপ। এই মাটিগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট ওজনে মেপে নিয়ে সেগুলোকে বিশাল মিক্সিং গর্তে বা পিটে ফেলা হয়। এখানে যুক্ত করা হয় পানি এবং কিছু বিশেষ রাসায়নিক উপাদান। একটি বিশাল ইলেকট্রিক ব্লেন্ডার এই পুরো মিশ্রণটাকে ঘন্টার পর ঘন্টা ধরে নাড়াতে থাকে, যতক্ষণ না পর্যন্ত এটি একটি ঘন তরলে পরিণত হয়। এই তরল কাদার মান নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ এর উপরই নির্ভর করে কমোডের স্থায়িত্ব। মিশ্রণটি তৈরি হয়ে গেলে সেটিকে পাইপের মাধ্যমে বড় স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। এই পর্যায়ে মিশ্রণটির ঘনত্ব বারবার পরীক্ষা করা হয়, যাতে ঢালাইয়ের সময় কোনো সমস্যা না হয়। তরল কাদা তৈরি হতে হতে অন্য পাশে কারিগররা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি বিশাল সব ছাঁচ বা মোল্ড পরিষ্কার করেন। এই ছাঁচগুলোই মূলত কমোডের বাইরের আকার নির্ধারণ করে। ছাঁচের ভেতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়, যাতে কমোডের গায়ে কোনো খাঁজ বা দাগ না থাকে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কাস্টিং। কারিগররা বালতি ভরে সেই ঘন তরল কাদাগুলো প্রতিটি ছাঁচের ভেতর ঢালতে থাকেন, আর ছাঁচগুলো একটা লাইনে সাজানো থাকে। কাদা ঢালার পর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা হয়, যাতে ছাঁচের গা ঘেঁষে কাদার একটা শক্ত স্তর তৈরি হয়, আর অতিরিক্ত তরল কাদা পরবর্তীতে বের করে নেওয়া হয়। এরপর ছাঁচগুলো কয়েক ঘন্টা রেখে দেওয়া হয় শুকানোর জন্য। যখন কাদা যথেষ্ট শক্ত হয়ে ওঠে, তখন খুব সাবধানে ছাঁচগুলো খুলে ফেলা হয়, আর তখনই বেরিয়ে আসে কমোডের প্রাথমিক রূপ। ছাঁচ থেকে বের করার পর কমোডগুলো তখনও বেশ নরম থাকে। এই অবস্থায় কারিগররা ছোট ছোট ছুরি এবং স্পঞ্জ ব্যবহার করে কমোডের বাড়তি অংশগুলো কেটে বাদ দেন এবং চারপাশটা মসৃণ করেন। ফ্ল্যাশ করার ছিদ্র এবং স্ক্রু বসানোর জায়গাগুলো এই ধাপে হাতে তৈরি করা হয়। প্রতিটি কমোডকে একজন দক্ষ কারিগর পরীক্ষা করে দেখেন কোথাও কোনো ফাটল আছে কিনা। এরপর এগুলোকে একটি বড় হিটিং রুমে রাখা হয়, যাতে ভেতরের সবটুকু আর্দ্রতা শুকিয়ে যায়। যদি সামান্য পানিও ভেতরে থেকে যায়, তবে আগুনে পোড়ানোর সময় কমোডটি ফেটে যেতে পারে। তাই শুষ্ককরণ প্রক্রিয়াটি কয়েক দিন পর্যন্ত চলতে পারে, যা পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। এখনও কিন্তু কমোডগুলো দেখতে মাটির মতোই ধূসর বা লালচে। এদের সেই পরিচিত সাদা ও উজ্জ্বল রূপ দিতে ব্যবহার করা হয় গ্লেজ। এটি মূলত এক ধরনের তরল কাঁচ এবং খনিজ মিশ্রণ। স্প্রে গানের মাধ্যমে প্রতিটি কমোডের উপর নিখুঁতভাবে এই সাদা প্রলেপ দেওয়া হয়। এই গ্লেজটি কমোডটিকে পানিরোধী এবং চকচকে করে তোলে। গ্লেজ দেওয়ার পর কমোডগুলোকে পাঠানো হয় বিশাল একটি চুল্লি বা কিলনে। এখানে প্রায় 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলোকে দীর্ঘ সময় ধরে পোড়ানো হয়। প্রচণ্ড তাপে কাদা মাটিগুলো পাথরের মতো শক্ত হয়ে যায় এবং গ্লেজটি গলে গিয়ে সিরামিকের একটি স্থায়ী চকচকে স্তর তৈরি করে। এই ধাপ শেষ হওয়ার পরই কমোড তার চূড়ান্ত শক্ত রূপ পায়। চুল্লি থেকে বের করার পর কমোডগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এরপর চলে চূড়ান্ত পরীক্ষা। প্রতিটি কমোডে পানি দিয়ে চেক করা হয় ফ্ল্যাশ ঠিকমতো কাজ করছে কিনা বা কোথাও কোনো লিক আছে কিনা। পরীক্ষায় পাশ করার পর সেগুলোকে ব্র্যান্ডের লোগো লাগিয়ে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় দেশ বিদেশের শোরুমগুলোতে। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ। একটি সাধারণ মাটির দলা থেকে শুরু করে আপনার বাড়ির বাথরুমে পৌঁছানো পর্যন্ত প্রতিটি কমোড অন্তত 20 জন কারিগরের হাতের স্পর্শ পায়।
পাকিস্তানের এই কারখানাগুলো আধুনিক যন্ত্রপাতির বদলে তাদের দক্ষ জনশক্তির উপর বেশি ভরসা করে, যা তাদের পণ্যকে দেয় এক অনন্য বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারছেন এবার একটি সাধারণ মাটির স্তূপ কতগুলো ধাপ পার হয়ে আপনার বাথরুমের আরামদায়ক কমোডে পরিণত হয়। পাকিস্তানের এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো আজও কঠোর পরিশ্রমের মাধ্যমে সারা বিশ্বে তাদের পণ্যের চাহিদা ধরে রেখেছে। আজকের এই প্রক্রিয়াটি আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরবো এমনই অদ্ভুত আর অবাক করা কোনো ফ্যাক্টরি প্রসেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।